সম্প্রতি নানা কারণে বেশ আলোচনার চর্চায় রয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তার বাবা মায়ের দেওয়া নাম সালমান ফজলুর রহমান। বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও একদা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যর্থ হওয়ায় সালমান এফ রহমান রাজনীতিতে কেন তিনি বেশ আলোচিত হয়ে উঠলেন, সেই আলোচনায় থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্কনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 2017 সালের মার্চে চীনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের 2257 জন ধনী ব্যক্তির তালিকায় সালমান রহমানের অবস্থান ছিল 1685তম। তার এই উত্থানের পেছনে রয়েছে পারিবারিক ঐতিহ্য। সালমান এফ রহমানের পিতা ফজলুর রহমান ছিলেন একজন নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের দ্বিতীয় জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সদস্য নির্বাচিত হন। 1955 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকিস্তানের দ্বিতীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। চন্দ্রীগড়ের কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি 1957 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাণিজ্য, অর্থ ও আইন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ফজলুর রহমানের কনিষ্ঠ পুত্র সালমান এফ রহমান 1951 সালের 23 মে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। 1966 সালে তার বাবার মৃত্যু হলে তারা ঢাকায় চলে আসেন। নটরডেম কলেজে আইএসসিতে ভর্তি হন। এর 2 বছর পর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন। 1971 সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন তিনি। এরপর 1972 সালের মে মাসে লন্ডনে চলে যান। সেখান থেকে পরে বাংলাদেশে ফিরে আসেন। অল্প বয়সেই সালমান এফ রহমান এবং তার ভাই তাদের পারিবারিক পাটকল চালনার মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন। বাংলাদেশ সরকার 1971 সালে পাটকলটি সরকারিকরণ করে। 1972 সালে তারা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণ হাড় রপ্তানি শুরু করে। এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি করতেন। সে সময়ে 1976 সালে তারা 2 ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীতে লন্ডন শেয়ার বাজারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন সহ FDA বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের রপ্তানির অনুমোদন লাভ করে। 1982 সালে তারা দুবাই ভিত্তিক গালাধারী ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1985 সালে সালমান তার শেয়ার অন্য অংশীদারীদের কাছে বিক্রি করে দেন। তারা পরবর্তীতে IFIC ব্যাংকের 30% শেয়ার ক্রয় করেন এবং সালমান 2010 সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। তিনি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যানও। সালমান এফ রহমান 1990-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন। 1996 সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান। এ বিষয়ে তিনি 2005 সালে বিবিসিকে বলেছিলেন, দেশের রাজনীতিটা ঠিক থাকলে দেশ ঠিক থাকে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকে এবং সে কারণেই তিনি পার্লামেন্টে যেতে চেয়েছিলেন। নিজস্ব একটা রাজনৈতিক দল গড়ে তোলার ব্যর্থ চেষ্টা সম্পর্কে তিনি বলেন, যে সংসদীয় এক উপনির্বাচনে তার জামানত খোয়া যাবার পর তিনি বুঝতে পারেন যে বড় 2 দলের বাইরে রাজনীতিতে অন্য কারো কোনো উদ্যোগে সফল হওয়ার সম্ভাবনা নেই, আর সে কারণেই তিনি আওয়ামী লীগে যোগ দেন বলে জানান। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন, যদিও শেখ পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই। শেখ কামাল ছিলেন তার বন্ধু। 2001 সালের নির্বাচনে তিনি ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে তারই আত্মীয় তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন।
2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2007 সালে উইকিলিক্স কর্তৃক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তার বার্তা প্রকাশ্যে আসে, যাতে অভিযোগ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণ খেলাপি। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 4 ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির 11টি মামলায় গ্রেফতার হন। 2008 সালের 20 আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে। এছাড়া 1996 সালের শেয়ারবাজার জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তীতে সেই মামলা উচ্চ আদালতে বাতিল করে দেয়। 2005 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে রাজনৈতিক কারণে সে সময় একটি তদন্ত কমিটি তাড়াহুড়ো করে তদন্ত করে শেয়ার কেলেঙ্কারির জন্য যাদেরকে দায়ী করেছিল তাদের কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এছাড়াও তিনি বলেছিলেন, বৃহৎ গোষ্ঠী বলেই বেক্সিমকো এত সমালোচিত।